স্বাগত তোমাদের সবাইকে আবারও একবার। তো এটা আমি কি আজকে কিছু কথা বলবো আর কি, আর ভিডিও চলে যাচ্ছে আমার পুরোপুরি কলকাতার ভিডিও আর কি। দেখো এটা যেমন ময়দানের ভিডিও, ভিক্টোরিয়ার সামনে। তো এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি বলো তো, আমার যখন বিয়ে হয় বা সম্বন্ধ হয়, আমার তো লাভ ম্যারেজ নয়, তো বাড়ি থেকে দেখে শুনেই বিয়ে হয়। তখন আমার হাজব্যান্ডের পোস্টিং ছিল হাওড়ায়। তো তারপরে বিয়ের সাথে সাথেই আর কি, মানে ওর করিমপুরে পোস্টিং হয় আর কি। করিমপুর বলে একটা ছোট্ট জায়গায় পোস্টিং হয়, মানে হাওড়াতে থাকে জেনে বিয়ে হলো, আর তার পরে পরে পোস্টিং হয়ে গেল আর কি, বিয়ে হতে না হতে বা বিয়ের আগেই, মানে বিয়েতে বসার আগেই করিমপুরে পোস্টিং পোস্টিং হয়ে গেল আর কি। করিমপুর বলে নদীয়ার একটা ছোট জায়গা, ওখানে পোস্টিং হয়ে গেল। তাহলে আমি হাজব্যান্ডের সাথে করিমপুর গেলাম আর কি, বিয়ের পরে অষ্টমঙ্গলার পরেই গেলাম করিমপুর, নদীয়ার করিমপুর, ছোট্ট একটা জায়গা। তো সেখানে 1 বছর, ওখানে আমার অবশ্য বড় মেয়ে হয়েছিল 2 বছর। তাহলে 2 বছর বড় মেয়ে হয়েছিল, বাস হয়েই ছিল। ওর অন্নপ্রাশন করিমপুর থেকে হয়নি, কারণ 6 মাস বয়স ওর ওখানে হয়নি আর কি। মানে বড় মেয়ে জাস্ট হয়ে গেছিলো, আর তার 2-3 মাসের ভেতরে আমরা কৃষ্ণনগরে চলে যাই, মানে করিমপুর থেকে কৃষ্ণনগরে। তারপরে কৃষ্ণনগরে বেশ কিছুদিন থাকার পরে আমার হাজব্যান্ডের পোস্টিং হয় তোমার নর্থ বেঙ্গলে, কুচবিহারে। তো কুচবিহারে গিয়ে আমার মেয়ে প্রথম ভর্তি হয় নার্সারিতে, আমার মানে বড় মেয়ে। দেখবে যখন বাচ্চা থাকবে, বাচ্চা ছোট থাকবে, তখন তোমার ট্রান্সফার হলেও কিছু অসুবিধা নেই, যতক্ষণ না বাচ্চা স্কুলে ভর্তি হচ্ছে বা কোথাও ভর্তি হচ্ছে, ততক্ষণ যাদের ট্রান্সফারেবল জব, ট্রান্সফার হলেও কোনো অসুবিধা নেই। মানে এই আর কি, যেহেতু বাচ্চার স্কুল চেঞ্জ করার ব্যাপারটা আসছে না বা কিছু। তো কুচবিহারে যখন পোস্টিং হয়, তো কুচবিহারে তোমার সেন্ট মেরিজ যেটা আছে, আইসিএসসি বোর্ডের সেন্ট মেরিজ, ওখানে নার্সারিতে আমার মেয়ে ভর্তি হয়, বড় মেয়ের কথা বলছি। এবার নার্সারি, এলকেজি, ইউকেজি, এই 3টে ক্লাস ও সেন্ট মেরিজ থেকে পড়ে কুচবিহারের। নার্সারি, এলকেজি, ইউকেজি 3 বছর পড়ে, তার মানেই ব্যাপারটা দাঁড়াচ্ছে 3 বছর ছিলাম কুচবিহারে। এগুলোই আমার হিসেব, মানে ওইভাবে তো হিসেব নেই, তো এইগুলোই আমার হিসেব, 3 বছর কুচবিহারে ছিলাম। আর ঠিক মানে নার্সারি, এলকেজি, ইউকেজি হয়ে গেলো, ক্লাস 1-এ যখন ভর্তি হবে তখন আমরা শিলিগুড়িতে শিফট করি, বুঝেছো? এবার শিলিগুড়িতে শিফট করে ক্লাস 1-এ, যেহেতু নার্সারি, এলকেজি, ইউকেজি ওখানে হয়ে গেছে কুচবিহারে, তো ক্লাস 1-এ ভর্তি হয় আমার বড় মেয়ে শিলিগুড়িতে। এবার কি বলো তো, শিলিগুড়িতে এই যে ট্রান্সফারগুলো সবগুলোই কিন্তু আমার হাজব্যান্ডের প্রমোশনাল ট্রান্সফার। তো বুঝতেই পারো, কুচবিহার থেকে শিলিগুড়িতে আসা মানে পুরো নর্থ বেঙ্গলটা ওকে দায়িত্ব দিয়ে তবেই শিলিগুড়িতে ট্রান্সফার হয় আর কি, মানে ব্যাপারটা শিলিগুড়িটা হেড অফিস হয়। আর তো তাহলে ক্লাস 1-এ যখন আমার বড় মেয়ে শিলিগুড়িতে এসে ভর্তি হলো, এবার ওখানে কি কি পড়লো শোনো। ক্লাস 1 মানে স্ট্যান্ডার্ড 1, 2, 3, 4, 5, 6, বুঝেছো? ক্লাস 6-এর ফাইনালও দিয়ে দিল একদম মার্চে, মানে ফেব্রুয়ারির লাস্টে, মার্চের প্রথম দিকে ফাইনাল হয়, তো এপ্রিল থেকে নতুন সেশন শুরু হয় সিবিএসসিতে। তো 6-এর ফাইনাল দিয়ে আমার হাজব্যান্ডের পোস্টিং হয়ে গেল কিন্তু কলকাতায়, ঠিক আছে? সবই কিন্তু প্রমোশনাল। কলকাতায় পোস্টিং হলো মানে কি বলতো, ও যে শুধু নর্থ বেঙ্গল দেখতো, নর্থ বেঙ্গলের 7টা ডিস্ট্রিক্টের ও হেড ছিল, এবার ও গোটা ওয়েস্ট বেঙ্গলের হেড হয়ে গেল, কলকাতায় ওর পোস্টিং হয়ে গেল, বুঝতে পেরেছো? তো এবার মানে স্টেট হেড, গোটা স্টেটের হেড ওর কোম্পানি থেকে। তাহলে কলকাতায় শিফট হয়ে গেলাম। 6 পর্যন্ত আমার বড় মেয়ে শিলিগুড়িতে পড়লো, আর 6-এ মানে শিলিগুড়িতে থাকাকালীনই আমার ছোটো মেয়ে হলো। কিন্তু ছোটো মেয়ে হয়ে গেলেও তো ওর তো ভর্তির ব্যাপারটা তখন আসছে না, সেই জন্য বড় মেয়েকে নিয়ে কথা বলছি আর কি। এবার 6-এর একদম ফাইনাল দিয়ে দিল, তারপরে ও এখানে তার মাঝে ওর বাবা আর আমি এসে ওকে করালাম, যে স্কুলে কলকাতায় পড়ে ওখানে অ্যাডমিশন টেস্ট দেওয়ালাম। ও 7-এ ভর্তি হয়ে গেলো এখানে, মানে 6-এর ওখানে রেজাল্টও আউট হয়ে গেল, ওখান থেকে রেজাল্ট নিয়ে এলাম। এবার এখানে 7-এ ভর্তি হয়ে গেল মার্চে।
এবার এপ্রিল থেকে নতুন ক্লাস শুরু হলো 7-এর, কিন্তু অনলাইন ক্লাস শুরু হলো। তো বুঝতেই পারো 2021-এ আমরা এখানে শিফট হয়েছি, তখন অনলাইন ক্লাস 2021-এ মানে 2021-এর এপ্রিলে আমরা এখানে আসি। 2021-এর এপ্রিলে আমার মেয়ে এখানে 7-এ ভর্তি হয়। মানে ওর না পড়াশোনায় আমরা ট্রান্সফার হলেও আমার বড় মেয়ের পড়াশোনায় একটুও ব্যাঘাত হয়নি, ঠিক আছে। তো মানে যে এক মাস এদিক ওদিক হলো বা কিছু, এক মাসও ওর হয়নি। ওখানে 6-এর ফাইনাল দিয়েছে, এখানে 7 থেকে নতুন থেকে প্রথম থেকে ক্লাস শুরু করেছে, বুঝেছো। মানে এপ্রিল থেকে যখন থেকে ক্লাস, তখন অবশ্য আবার চলছিল, করোনা চলছিল, তো ও অনলাইনেই ক্লাস করে। তারপরে 7টা পুরো তো অনলাইন হলো, তারপরে 8 থেকে স্কুল খুলে গেল আর কি। 8-এ মানে 1 বছর ও স্কুল যায়নি, বাড়ি থেকেই স্কুল করেছে। সবাই যেমন বাড়ি থেকে স্কুল করেছে, ও নতুন স্কুলে ভর্তি হওয়ার পরে না 1 বছর ও স্কুলটা দেখেনি আর কি। করোনার সময় বলে 2021টা, এবার 2022 থেকে 8-এ উঠলো, তখন কিন্তু তোমার স্কুলে ভর্তি হলো, মানে স্কুলে ভর্তি হলো না, স্কুল যাওয়া শুরু করলো 8 থেকে। এখন তো ক্লাস 10-এ পড়ছে। তাহলে 2021-এর এপ্রিলে আমরা আসি কলকাতা, ঠিক আছে। আর এতদিন কি বলতো, আমরা ভাড়া বাড়িতেই থাকতাম। কেন কি একটা জায়গায় ঠিকঠাক সেটেল না হলে তো আর যে কোনো জায়গায় তো ফ্ল্যাট কিনে নেওয়া যায় না বা ঘর কিনে নেওয়া যায় না, বুঝে শুনে তো কিনতে হবে। যখন কলকাতায় ট্রান্সফার হলো, স্টেট হেড হয়ে গেল, তখন আমরা কলকাতায় ফ্ল্যাট কিনে 2021-এর এপ্রিলে শিফট হয়ে যায়। তো এই হলো আমার আর কি ট্রান্সফারেবল জবের এদিক ওদিক ঘুরে মানে ডিউটি করা ওর বাবার, আর মেয়ের পড়াশুনোর গল্প আর কি। তো এখন ক্লাস 10-এ পড়ছে, সেই জন্য ট্রান্সফার হলেও আমার বড় মেয়ের মানে পড়াশোনায় কোনো ক্ষতি হয়নি। এবার আসি অন্য কিছু বলতে, আমার মেয়েকে আমি প্রথমে একবার নাচে ভর্তি করেছিলাম। তো বিশ্বাস করো, আমার মেয়ের মধ্যে নাচ ব্যাপারটা নেই। ও একদম ভালোবাসে না, ও একটা ফ্রক পরতে ভালোবাসে না, একটু সাজতে ভালোবাসে না, চুল রাখতে ভালোবাসে না, মানে ওর মানে অঙ্গভঙ্গি করে, মানে যে খুব ন্যাকামি করে কথাবার্তা, ও মানে ওসব করেই না। এই যে আমার বড় মেয়েকে দেখা যাচ্ছে, ও আমি ভয়েস দিচ্ছি তখন আর কি, ছোটো মেয়ে দেখো নিচে মানে দৌড়াদৌড়ি করে চলে গেল। এটা আমরা রবীন্দ্র সরোবর লেকে গেছিলাম 3 মা মেয়ে, এই যে এটা মেট্রো করে ফিরছিলাম তখন আর কি। তো আমার বড় মেয়ে ওইসব পছন্দ করে না। তো আমি বুঝলাম নাচে ওর একদমই ন্যাক নেই গো, মানে নাচ জিনিসটা ভালোই বাসে না। নাচতে গেলে তোমার সাজতে হবে বিভিন্ন ধরনের, ও ওগুলো দেখলেও বলে মা আমার গায়ে চুলকানি হয়। যদি একটা প্রিন্সেস ফ্রক ওকে দেওয়া হয় না, পা পর্যন্ত গাউন, যেগুলো মেয়েরা পরতে খুব ভালোবাসে, তার উপরে হেয়ার ব্যান্ড পরে, মানে যেমন বাচ্চারা সেজে থাকতে ভালোবাসে, মেয়েরা ও ওরকম নয়। তো ওই জন্য নাচ যেহেতু ওর হয়নি, কিন্তু ও আঁকা শিখতো, সব জায়গাতে আঁকা শিখতো। তো যেখানেই ভর্তি হতো, আমার বাড়ির পাশে যেখানেই কোনো না কোনো আঁকার টিচার পাওয়াই যেত, তার কাছে আমি দিয়ে দিতাম। তো আঁকে ভালো, আঁকাতে ইন্টারেস্ট আছে, আঁকে ভালো। আর ওর কম্পিউটারে ইন্টারেস্ট, আর পড়াশোনাতে ওর ইন্টারেস্ট। আর এমনি এক্সট্রা কোনো ইন্টারেস্ট ওর মধ্যে নেই যে নাচ শেখা বা গান শেখা। আমি না, বাচ্চারা দেখবে কোনো সময় গান মানে নিজের মনে গান করে, হয় না, বাচ্চা ছোটোবেলা থেকেই কোনো গান শুনছে, সেটা দেখে ইমিটেট করে গান করে। আমি আমার বড় মেয়ের মধ্যে ওই কোয়ালিটি দেখিই নি। ওকে কোনো দিন আমি শুনিনি যে একটা হিন্দি গান গাইলো, বা হিন্দি গানের মনে হয় 2-4 লাইনও জানেও না। মানে একসাথে হয়তো যদি কোনো গানটা বারবার শুনে 1 লাইন জানে, মানে ওকে 4 লাইন কোনো কিছু বলতে বললে ওগুলো শোনেই না। ওর মধ্যে ওই সব নেই আর কি, যে গান শুনবো, নাচ করব, মানে ওগুলো ইন্টারেস্ট নেই। তো যার যেটা নেই তাকে তো জোর করে ওটা করানোর কোনো মানেই হয় না। তো এই হচ্ছে ঘটনা। তো ও এখন ক্লাস 10-এ পড়ছে, এবার বোর্ড দেবে আর কি CBSE-তে। তো এই হলো আমাদের ঘটনা। আর এবার ছোটো মেয়ের পড়াশোনার তো কোনো ব্যাপার নেই, আমরা তো এখানে কলকাতায় সেটেলে হয়ে গেছি। ছোটো মেয়েও নার্সারিতে ভর্তি হয়েছে এই বছর। ছোটো মেয়ের পড়াশোনাটাও তোমরা শুনে নাও, ঠিক আছে। ছোটো মেয়েও নার্সারিতে ভর্তি হয়েছে এই বছরটা। তো এই বছরটা আমি অত ওকে, এখন তো প্রচুর ছোটো, এত চাপও দিই না ছোটোটাকে। কেন কি এই বছরটা আমার হাতে একটু ওকে সময় দেওয়াটা কম হচ্ছে পড়াশোনায়। মানে যেহেতু বড় মেয়ে বোর্ড দেবে এই বছরটা, আর তো 6 মাসও নেই বলতে গেলে।
তো আর এদিকে ছোটো মেয়ে নার্সারিতে ভর্তি হয়েছে। তো ওকে এই বছরটা ওর অত সিরিয়াসলি না নিলেও ওর কোনো বড় কথা নয়, ছোটো মেয়ের বলছি, কারণ বড় মেয়ের দিকে একটু ধ্যান দিতে হবে যেহেতু বোর্ড দেবে, এই আর কি, এই আমার ঘটনা। আর ওদের বাবা, এবার বলি ওদের বাবার চাকরি এমন, যেহেতু স্টেট হেড, ওকে দেখতে হয়, মানে পুরো বিজনেসটা ধরো ওর কোম্পানি থেকে ইয়েতে ওয়েস্ট বেঙ্গলের, তো ও না বেশি থাকতে পারে না, ও বাড়িতে বেশি থাকতে পারে না। তাহলে বলতে পারো সব দায়িত্বই আমার, দুই বাচ্চার পড়াশুনো, লেখা, মানে বাজার হাট, রান্না বান্না। আর আমি এখনও বারবারই বলি, এখনও পর্যন্ত 17 বছর বিয়ে কমপ্লিট হয়ে গেছে আমার, এখনও পর্যন্ত কোনো হেল্পিং হ্যান্ড নিইনি, মানে ডোমেস্টিক হেল্প, কোনো কাজের মেয়ে বা কাজের জন্য কোনো কাউকে এখনও পর্যন্ত একজনকেও নিইনি আর কি, মানে যে ওখানে থাকতে নিয়েছিলাম, এখানে থাকতে নিয়েছিলাম, এরকম ব্যাপারটা নয়। টিল নাও আমি নিজেই একা করে নিচ্ছি, তাহলে আমার এরপরে একটু চাপ যাচ্ছে। তো যেহেতু বড় মেয়েটা ক্লাস 10 দেবে, তারপরে ছোটো মেয়েটা ভীষণ দুরন্ত, আমার ব্লগ যারা দেখো রেগুলারলি বুঝতেই পারবে, যে কজনই দেখো বুঝতে পারবে যে ছোটো মেয়েটা কী পরিমাণ দুরন্ত, ভীষণ দুরন্ত। তো সেই জন্য আমার এখন একটা মুশকিল হয়েছে কি বলতো, বাড়ি না খুব একটা গুছিয়ে রাখতে পারি না, সত্যি কথা বলতে। কি গুছিয়ে রাখাটা মানে কি বলতো, সকালে ঝাড়ু পোছা করলাম, আবার ও টেনে টেনে জিনিস ফেলে, মানে ধরো অত বড় একটা দুরন্ত বাচ্চা এই রুমের মধ্যেই থাকবে, তো ও তো কিছু না কিছু তো করবে ভাই, কিছু করার নেই। তো এইটা হচ্ছে প্রবলেম। আর আমি দেখো একটা কথা বারবার বলি, যে আমার 17 বছর বিয়ে কমপ্লিট হয়ে গেল, আর আমার বড় মেয়ে 10-এ পড়ছে, ছোটো মেয়ে নার্সারিতে পড়ছে। তো আফটার 40, এখন যখন 40 ক্রস করে গেছি, এখন না এনার্জিটা আগের মতো না অতটা হাই লেভেলে নেই, একটু হলেও ডাউন হয়েছে। এটা আমি বারেবারই বলি, আমি এত সুন্দরভাবে অ্যাডমিট করে নিই, মানে এইটা জিনিসটা, যেমন আমি সব কিছু নিজের হাতে করি, এখনও পর্যন্ত ডোমেস্টিক হেল্প নিইনি, বা আমার হাজব্যান্ড যদি 9টা-5টা ডিউটি করতো, 9টায় গিয়ে 5টা-6টায় বা 7টায় ফিরে আসতো, তাহলে আমার যে একটু হেল্প হতো ওর বাবা থাকলে, সেটাও হয় না। তো আমি যেমন সুন্দরভাবে এতদিন গুছিয়ে করে নিয়েছি, এবার কিন্তু আমি খেয়াল করে দেখেছি আফটার 40, মানে এই 1-2 বছরে আমি কিন্তু দেখতে পাচ্ছি একটু মানে এনার্জিটা একটু ল্যাক। তো এই দেখো কলকাতায় তার মানে আমাদের আসা কতদিন হলো দেখো, 2021-এর এপ্রিলে এসেছি, আর 2024-এর অগাস্ট মাস চলছে, তার মানে এখনও 3.5 বছরও কমপ্লিট হয়নি, ঠিক আছে, 3 বছর 4 মাস প্রায় এরকম হতে চললো হয়তো বা। তো তার মধ্যে দেখো আমরা এই যে শুধু কলকাতারই ভিডিও চলছে, মানে কি বলতো, যখন আমরা 2021-এ আসি, যেহেতু ওর বাবা বেশি থাকতে পারে না, তো আমি বাচ্চাদেরকে নিয়ে এই জায়গাগুলো বেশিরভাগ গেছি, ওর বাবাও হয়তো গেছে, কিন্তু আমরা 3 মামেই বেশি গেছি। 2021-এ যখন আমরা আসি তখন করোনা পিরিয়ড চলছিল, তো অতটা স্ট্রিক্ট ছিল না, কিন্তু স্কুল বন্ধ ছিল তখন প্রথম না আমি মাঝে, মানে প্রথম কয়েক মাস বেরোইনি কলকাতায় শিফট হওয়ার পর। তারপরে বেশ কয়েক মাস যাওয়ার পরে, 3-4 মাস যাওয়ার পরে কিন্তু আমি একা যেতাম, ছোটো মেয়ে আর বড় মেয়েকে একসাথে রেখে। বড় মেয়ে যেহেতু আমার বড়ই হয়ে গেছে ধরো, সেই জন্য ওদেরকে রেখে আমি প্রথমে, কারণ কলকাতাটা আমারও ঘোরা ছিল না বলতে এই যে আমি কলকাতা আসিনি ব্যাপারটা তা নয়, সেটা কলকাতায় এসেছি, কিন্তু একলা ঘুরিনি, সেইভাবে জানিনি। এখন যখন আমার কলকাতায় বাড়ি, তো তখন তো আমাকে পুরোপুরি জানতে হবে, তো আমি একা একা বেরোতাম, এই যে এদিক ওদিক যেতাম, কেমনভাবে যেতাম শোনো, প্রথমে গুগলে দেখে নিতাম, তারপরে লোকে মানে হাঁটতে হাঁটতে যে কোন রাস্তা দিয়ে কোথায় যাব জিজ্ঞাসা করে দিতাম। জিজ্ঞাসা কাদেরকে বেশি করি আমি জানো, বাইরে একা বেরোলে জিজ্ঞাসা করি ট্রাফিক পুলিশকে জিজ্ঞাসা করি, আর নইলে কোনো দোকানদারকে জিজ্ঞাসা করি। কেন বলো তো, তারা যারা ওখানে দোকান করছে তারা না ওই এরিয়াটা সম্বন্ধে জানে, আর তারা না ইচ্ছে করে মিথ্যে কথাও বলবে না কাউকে ঘাবড়ানোর জন্যে। পথ চলতি লোক নাও জানতে পারে, যাকে জিজ্ঞাসা করবে তুমি, আর তোমাকে উল্টো পাল্টাও বলতে পারে যে জানে না তাও বলে দিল, কিন্তু দোকানদার এই জন্যেই উল্টো পাল্টা বলবে না, হয় বলবে এইদিকে সঠিকটা বলবে, আর না হলে বলবে জানি না। কেন কি, ওকে তো আমি পরে গিয়ে আবার ওকে চার্জ করতে পারবো, ওর দোকানটা তো ওখানেই থাকবে, দোকানদারের দোকানটা তো ওখানেই থাকবে, ওর তো মনে ওটা আছে যে আমি তো এখানেই বসে থাকতে, আমি উল্টো পাল্টা বললে, মানে কাউকে যদি ভুল ভালো বলে আর কি, সেটা ফিরে গিয়ে ওকে আবার চার্জ করবে যে আপনি এরকম বললেন।
তো সেই জন্য আমি যখনই বেরোতাম একা একা কলকাতায়, তো প্রথমে তো গুগলে সার্চ করে যেতাম যে যেখানে যাব সেটা কোন কোন রুট দিয়ে বা কোন কোন মেট্রো দিয়ে যেতে হয়, তারপরে সেখান থেকে নেমে কিভাবে যেতে হয় দেখে নিতাম, আর তারপরে ট্রাফিক পুলিশকে কিংবা দোকানদারকে জিজ্ঞেস করে করে এভাবে আমি বলতে পারো সারা কলকাতায় একা ঘুরেছি। প্রথমে আমি নিজে একা যেতাম, তার পরের বারে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেতাম, কেন কি আমাকে প্রথমে যদি খুঁজে খুঁজে যেতে হবে ওই দুটো বাচ্চা নিয়ে মানে ঝামেলা হয়ে যায়, সেজন্য আগে আমি একা একা বেরোতাম। একদিন হয়তো একা গেলাম, তারপরে এই ভিডিওগুলো সেগুলোই, তারপরে হয়তো বাচ্চাদেরকে নিয়ে গেলাম, এই দেখো আমার ছোটো মেয়ে। তো এগুলো কলকাতায় ঘোরারই বিভিন্ন জায়গায় ঘোরার বিভিন্ন সময়ে আর কি ভিডিও, সেগুলোই একসাথে করে অ্যাসেম্বল করে দেওয়া আর কি। তো সেই ভলিউমগুলো মিউট করে আমি আর কি গল্পটা বলছি তোমাদেরকে, কলকাতায় আমাদের আসার পরে গল্পটা। তো এই যে দেখো ছোটো মেয়ে আর বড়ো মেয়ে যাচ্ছে, পেছনে আমি ভিডিও করে করে যাচ্ছি। এটা আর এটা পাটুলি বলছি, কুমোরটুলি গেছিলাম, একবারই গেছিলাম, ওটাও দেখে নিয়েছিলাম যে কোথায় মেট্রোতে কোথায় নামবো, তারপরে কোথায় যাব, তারপরে ওইভাবে জিজ্ঞাসা করে করে গেছিলাম আর কি। এই যে দেখো কুমোরটুলি, মানে যেগুলো যেগুলো লোক যায় বেড়াতে সেই সব জায়গাগুলো আর কি জিজ্ঞাসা করে করেই ঘুরে এসেছি। কেন কি বলো তো, আমার হাজব্যান্ড কলকাতায় হেড অফিস হলেও ওকে বাইরে বাইরে যেহেতু ঘুরতে হয়, কলকাতার টাউনের মধ্যে ও এত ঘুরবার সময় পায় না, মানে আমাদেরকে নিয়ে সব সময়, সেই জন্য আমাদেরকে একা একা যেতে হয়, ওকে বাইরে বাইরে বেশি করতে হয়। যায় কখনো কখনো যায়, যেমন ইকো পার্ক গেলাম তো তখন হয়তো গাড়িতে করেই গেলাম, নিকো পার্ক গেলাম তখন হয়তো গাড়িতে করেই গেলাম, এরকম আর কি। নইলে আমরা কিন্তু যে আমাদের পার্সোনাল কারেই সবসময় যাই তা নয়, আমরা কিন্তু মেট্রো ধরে, বাস ধরে, অটো ধরেও যাই। আর মেট্রোতে জার্নি আমার খুবই পছন্দের, কারণ মেট্রোতে ট্রাফিকে ফাঁসতে হয় না, কলকাতায় যা ট্রাফিক, তো ট্রাফিকে ফাঁসার প্রশ্ন নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, একদম কমফোর্টেবলি পৌঁছে যাওয়া যায়, সেই জন্য আর কি মেট্রোতে খুবই পছন্দ করি আমি জার্নি। তো এইভাবে ঘুরেছি আর কি। তারপরে ময়দানে যেতাম, মানে ময়দানে হয়তো 2-3 বার গেছি এই 3 বছরে বাচ্চাদেরকে নিয়ে। আলিপুর চিড়িয়াখানায় 3 বছরে 3 বার গেছি বাচ্চাদেরকে নিয়ে ছুটি পেলে, আমি আর 2 বাচ্চা আর কি, ওদের বাবা তখনও যায়নি আমাদের সাথে, ওইভাবে সময় পায় না আর কি। তো এই আর কি, সেই জন্য এই 3 বছরে আমরা ওইভাবেই ঘুরেছি আর কি কলকাতা, তারই ভিডিও দেখো তোমাদের সাথে শেয়ার করছি বিভিন্ন জায়গায়। এই যে কুমোরটুলি যেখানে ওই যে ঘাটটা, এই যে দেখো আমি ভয়েস দেওয়ার সময় দেখছি, আমি কিন্তু এগুলোতে প্রথম গেছি। এই যে ভিডিওগুলো দেখছো কুমোরটুলি আমি আগে কখনো যাইনি, বা এই ঘাটটা আমি লোকে জিজ্ঞাসা করে করে যে এটা কোন দিকে যায়, এদিকে কোথায় যায় এরকম। এই দেখো এটা বেলুড় মঠ যাচ্ছিলাম সন্ধেবেলায়, আমি আর আমার বড় মেয়ে। দেখো এই যে সন্ধে হয়ে গেছিলো, দেখেছো? আবার ওখান থেকে ফেরার ওগুলো মানে আগেই দেখে নিয়েছি, তোমার নেটে দেখেছি বা ইউটিউব থেকে দেখেছি যে লাস্ট ফেরি কখন ওখান থেকে আসে, এরমভাবে দেখে দেখে যেতাম আর কি, যেহেতু প্রথম নতুন আমিও জানি না। বেলুড় মঠ আমি যেমন কলকাতায় এলেও আমি বেলুড় মঠ কখনো আগে গেছিলাম না, মানে কলকাতায় তো এসেছি কিন্তু বেলুড় মঠ যাইনি, তো সেগুলো যেমন নতুন করে যাওয়া আর কি। এখন তো 2-3 বার যাওয়া হয়ে গেছে, সেটা আলাদা কথা, কিন্তু যখন আসি আর কি এই 3 বছরে সারা কলকাতা ঘুরেও নিয়েছি আর কি আমি, এই আর কি। তো এই যে দেখো কোন জায়গার ভিডিও চলছে ঠিক বলতে পারবো না। তারপর কি বলো তো, তোমাদেরকে বলি, শ্রাবণ মাস চলছে তাই বলি, শোনো এই দেখো এটা বেরিয়েও গেল বলতে বলতে। সবাই দেখতাম ইউটিউবে ভূতনাথে জল ঢালতে যাচ্ছে, ঠিক আছে, এবার ভূতনাথ কোথায় আমি তো জানি না ভাই, এবার আমি ইউটিউবে সার্চ করে যে ভূতনাথ কোথায়, তখন দেখে তারপরে আমি সেই হিসেবে ইয়েতে নামলাম, দিয়ে আমি অটো করে আবার ভূতনাথ টেম্পেলে গেলাম, এইভাবে আর কি। সবাই দেখতাম ইউটিউবে যে ভূতনাথে জল ঢালতে যাচ্ছে, তো আমি জানতাম না ভূতনাথ মন্দির কোথায়। তারপরে এই দেখো ভূতনাথের এখানে লিট্টি এরকম হচ্ছে, বুঝেছো? তো এইভাবে আমি সার্চ করে করে আর কি একা একা গিয়ে
কলকাতা ঘুরে আসি। আর যেগুলো যেগুলো যেমন ভূতনাথে বাচ্চাদেরকে নিয়ে যায়নি, কিন্তু ধরো কুমোরটুলি বাচ্চাদেরকে সেভাবে নিয়ে যায়নি, কিন্তু যেগুলো যেমন প্রিন্সেপ ঘাট ওগুলো বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো জায়গা, ময়দান, আলিপুর জু, যেগুলো বাচ্চারা এনজয় করবে, ইকো পার্ক, নিকো পার্ক, সেইগুলো আমি বাচ্চাদের সাথেই গেছি আর কি। এই যে ওখানে লিট্টি খুব বিখ্যাত আর কি, ওই যে ভূতনাথের কাছে সেই লিট্টি দেখো। এরমভাবে আর কি কলকাতায় এই 3 বছর 3.5 বছরের মধ্যে ঘুরেছি আর কি, জিজ্ঞাসা করে করে। আর আগে কি বলতো, আগে কলকাতা এলেও এইভাবে ঘোরা হতো না। হাজব্যান্ডের সাথেই একবার বিয়ের আগেও এসেছি, আর একবার মানে 2-1 বার এসেছি হাজব্যান্ডের সাথে, আর একবার তো পাসপোর্টের ব্যাপারে পাসপোর্ট করাতে পাসপোর্ট অফিসে এসেছি, এরমভাবে এসেছি আর কি। তো নিজের কাজে এলে তখন কী হতো বলো তো, তখন আমরা কলকাতায় যেহেতু থাকতাম না, তখন আমরা হয়তো হোটেলে থাকতাম। তো আমার হাজব্যান্ডের হেড অফিস তখন কলকাতাতেই ছিল, তো ও তো কাজে আসতো, ওর সাথে আমি এলাম হয়তো, তো আমরা ট্যাক্সি করে করে এদিক ওদিক যেখানে কাজ সেখানেই যেতাম, আর সে কাজটা হয়ে গেলে আবার ট্যাক্সি করে হয়তো হোটেলে আসতাম, এরম ছিল আর কি ব্যাপারটা খানিকটা। আর এখানে বাড়ি হওয়ার পরে নিজে ঘুরে ঘুরে দেখলে, তবুও যে আমরা যে অপেক্ষা করি না আমার হাজব্যান্ডের, যে আমরা 4 জনে বেরোবো, তাহলে আমাদের আর ঘোরাই হতো না। আমি একা একা ঘুরি, একা একা বাচ্চাদেরকে নিয়ে যেতে পারি, সেজন্য ওরাও ঘুরতে পারে, মানে টাউনের ভেতরে, কলকাতার টাউনের ভেতরে, সিটির ভেতরে, এটা বলতে চাইছি। আর আমিও ঘুরতে পারি, নইলে ওর ছুটির ভরসায় থাকলে এটা আমাদের হতো না, বরং বাইরে বাইরে যাওয়া হতো ওর সাথে। ও যেখানে যেখানে কাজে যায় সেখানে সেখানে হয়তো আমাদেরকে নিয়ে যেতে পারে। তারপরে ও নিজের কাজ করবে, আর সন্ধেবেলায় হোটেলে ফিরে আসবে, আর আমরা হোটেলে থাকবো, আমরা নিজেদের মতো ঘুরবো, আবার ধরো বিকেল পর্যন্ত আমরা হোটেলে ঢুকে যাই, এরকমভাবে ওর সাথে বাইরে ঘোরা হয় আর কি। এই দেখো বেলুড় মঠ, রাত্রেবেলায় আমি আর আমার বড় মেয়ে গেছিলাম, আর ছোটো মেয়ে আর ছোটো মেয়ের বাবা বাড়ি ছিল। এই সন্ধেবেলায় যেবার গেছিলাম, আবার দিনের বেলাও একবার গেছিলাম। তো পুজোর সময় গেছিলাম, ষষ্ঠী সপ্তমী পঞ্চমী এরম সময় গেছিলাম, মনে নেই এখন। এটা গত বছরই গেছিলাম সম্ভবত, গত বছর না তার আগের বছর, কি জানি। এই যে দেখো আমি আর আমার বড় মেয়ে, হুড়মুড় করে বৃষ্টি পড়ছিল, বুঝেছো? বৃষ্টির কোনো ইয়ে ছিল না যে খুব মেঘ করে আছে ভাই বৃষ্টি হবে, সেরকমটা ছিল না, কিন্তু 5-7 মিনিটের জন্য হুড়মুড় করে বৃষ্টি নেমে গেল, 5-7 মিনিট পরে বন্ধ হয়ে গেল, এই আর কি। এই যে দেখো, তো এইভাবে আর কি। এই দেখো বৃষ্টি পড়ছে, বেলুড় মঠের কথা বলছি, মনে হচ্ছে যেন স্নোফল হচ্ছে, দেখো। কেউই প্রিপেয়ার ছিল না, ঠিক আছে, বৃষ্টি যেহেতু মেঘ ছিল না, কেউই প্রিপেয়ার ছিল না, কারোর কাছে খুব একটা যে ছাতা ছিল তা নয়, বেশিরভাগের কাছে কেউ কেউ হয়তো নিয়েই যায়, কেউ কেউ খুব প্রিপারেশন নিয়ে কাজ করে আর কি, আমরা তার মধ্যে পড়ি না। তো ছাতা ছিল না, ওখানে দাঁড়ালাম, অনেকে দাঁড়ালো, কারণ কারোর বেশিরভাগ লোকের কাছেই ছাতা ছিল না, আবার কেউ কেউ দেখো নিয়েও গেছে। এবার 5-7 মিনিটের মধ্যে বৃষ্টি আবার বন্ধ হয়ে গেল। এই দেখো বেলুড় মঠে, এটা তো প্যান্ডেল করা আছে, বুঝতেই পারছো, ওই দিকটা ফাঁকা থাকে, এটা যেহেতু পুজোর সময় এখানে খুব জোরালো লাইট দেওয়া আছে, নইলে এমনিতে যদি সন্ধেবেলায় তুমি বেলুড় মঠ যাও না, তো এত চড়া লাইট থাকে না, এত মানে এত বেশি লাইট ওখানে থাকে না, একটু স্নিগ্ধ আলো আর কি। আর এটা পুজোর সময় বলে চারিদিকে লাইট দেওয়া আছে। তো এইভাবেই কলকাতায় প্রথম ঘুরেছি আর কি, মানে নেটে মানে গুগলে সার্চ করে গেছি যে কোথায় নামবো, কোন দিকে যাব, তারপরে কাউকে জিজ্ঞাসা করে করে এইভাবে আর কি ঘুরেছি এই 3 বছরে, গত 3 বছরে কলকাতায়। তো এই আর কি, এখন তো আমাকে জানতে হবে, এখন এটা আমার বাড়ি যেহেতু। এই দেখো বাসে যাচ্ছি, বাসে কোথাও বাবুঘাট যাচ্ছি মনে হচ্ছে, রাস্তা দেখে তো তাই মনে হচ্ছে যে বাবুঘাটের দিকেই যাচ্ছি, রাস্তা দেখে আমার তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এই দেখো বিসর্জনের দিনে গেছিলাম মনে হয়, দশমীর দিনে। এই দেখো
খুব ভালো লাগে এখানে গিয়ে, সত্যি সত্যি খুব ভালো লাগে এখানে গিয়ে না, চুপ করে বসে থাকতেও ভালো লাগে আর কি। প্রিন্সেপ ঘাটের এই দিকটাতে বা বাবুঘাটের এই দিকটাতে খুব ভালো লাগে, যেহেতু এই যে পুরনো পুরনো বড় বড় গাছ থাকে না, গাছের বেদিতে বসে এই যে এগুলো দেখতে, মানে এই যে জলের মধ্যে স্পিড বোট এরকম ফেরি এগুলো যে ঘুরে বেড়াচ্ছে, মানুষের কোলাহল, তারপরে ওই দিকে দেখা যাচ্ছে দেখো বড় বড় কলকাতার বিল্ডিংগুলো, স্কাইলাইনটা ভালো লাগে দেখতে, খুবই ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে, এতটা জল একসাথে দেখা, মানে চোখের আরাম, বুঝেছো? মানে বলে না রিয়েল ট্রিট টু দ্য আইস, সেরকম আই মানে আইসদের ট্রিটই আর কি ওটা বলা যায়, চোখের বিনোদন আর কি, দৃষ্টি নন্দন। দেখো একদিকে দেখা যাবে বিদ্যাসাগর সেতু, একদিকে দেখা যাবে হাওড়া ব্রিজ, কি যে ভালো লাগে, খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো এই প্রিন্সেপ ঘাটেও যেমন 2-3 বার গেছি এই 2-3 বছরে, একবার তো সব ফ্যামিলি মিলে, প্রথমে আমি একা গেছিলাম, মানে প্রিন্সেপ ঘাট শুনি, জানি না কোন দিকে কি, জিজ্ঞাসা করে করে প্রথমে গেছি বাস ধরে, অসুবিধা হয়নি কিছুই, তারপরে হোল ফ্যামিলি গেলাম, তারপরে একবার 3 মামে একবার গেছিলাম একা, এরকম আর কি 3 বছরে, কখনো যখন ছুটি থাকে যাই আর কি, ভালো লাগে। এই যে দেখো এখানে সবাই বসে থাকে, মানে ওখানে বসে থাকতেই ভালো লাগে আর কি, খুবই ভালো লাগে বসে থাকলেও একটা, যেহেতু ওই জায়গাটা, যেহেতু বাবুঘাট থেকে প্রিন্সেপ ঘাট, ওই যে এই জায়গাটা মিলেনিয়াম পার্ক থেকেই বলতে পারো, পুরো সাইকেল টাইকেল ঢোকাতে পারবে না কেউ, মানে বাচ্চা টাচ্চা ছেড়ে দিয়ে তুমি একটু বসতে পারো আর কি, কেউ ধাক্কা টাক্কা দিয়ে দেওয়ার আর কি ইয়ে নেই। যেহেতু আমি আমার এইসব কথাগুলো কেন বলি জানো, যেহেতু আমার বাচ্চা দুরন্ত, যার যেটা পারপাস আর কি, আমাকে তো ভাবতে হবে যে আমি যে আরাম করে বসবো আর এই বাচ্চাটা সামনে খেলে বেড়াবে, ওটা যদি রাস্তার মতো জায়গা হয় যেখানে সাইকেল টাইকেল ঢুকতে পারবে, সেখানে লোক ধাক্কাও দিয়ে দেবে, কিন্তু ওখানে যেহেতু হেঁটে 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 ওই জায়গাটাতে কভার করতে হয় সবাইকে, মানে সাইকেল ঢোকানো যাবে না, তো আমাদের জন্য ভালো, আরও ভালো। আমি এই জন্যেই বলি, যেহেতু আমার বাচ্চা ভাই দুরন্ত, আমাকে তো বলতেই হবে। এই বোর্ডটা দেখে দেখে মনে হচ্ছে কেরালা, দেখো এই বোর্ডটা দেখলে মনে হচ্ছে, আর এই যে নারকেল গাছটা, কেরালা মনে হচ্ছে জানো। এই যে ফ্লোটিং রেস্টুরেন্ট, এই দেখো এই ফ্লোটিং রেস্টুরেন্ট, এই দেখো, আর এইদিকে মিলেনিয়াম পার্ক, আর একটু এগিয়ে গেলে খুবই ভালো লাগে, ভীষণ ভালো লাগে। ওই গ্যাঞ্জামের থেকে না আমার এই যে নদীর, এই যে দেখো এটা কি লেখা আছে, আমি আবার চশমা পরে বসলাম না গো, ইডেন গার্ডেন্স লেখা আছে, হ্যাঁ ওরা ওই যে চক্র রেল আছে না, চক্র রেলের এই ইডেন গার্ডেন্স, এটা হচ্ছে তোমার স্টপেজ, এই যে বাবুঘাটের ওখানে ইডেন গার্ডেন্স, ওটা চক্র রেল, মেট্রো রেল আর চক্র রেলের পার্থক্য নিশ্চয়ই তোমরা জানো, নতুন করে বলে লাভ নেই। মেট্রো রেল তো মাটির তলায় যায়, আর চক্র রেলটা কি না, গোটা কলকাতাকে গোল করে ঘুরে যে লাইনটা করা হয়েছে ওটাকে চক্র রেল বলে। ওটা কোন কোন স্টপেজ কভার করে, মানে ওটা হচ্ছে পুরো সিটিটা আর কি গোল করে ঘুরবে, এইভাবে রুট করা আছে, ওটাকে চক্র রেল বলে, পুরো কলকাতা সিটিটা গোল করে ঘুরবে, সেই জন্য ওর নাম চক্র রেল, গোল ঘোরে বলে। আর সেটাতে কোন কোন স্টপেজ আছে সেটা তোমরা সার্চ করলেই দেখতে পারবে, ওটা হচ্ছে চক্র রেল। আর ইডেন গার্ডেন্স ওই চক্র রেলেরই যে স্টপেজটা ইডেন বাবুঘাটের কাছে, ওটা ইডেন গার্ডেন্স নাম, ওখানে নেমেই তো ইডেনে হেঁটে যাওয়া যায় আর কি। এটা মনে হয় আমি গত বছর সময় গেছিলাম, সেই সময়কার ভিডিও, তোমার কি বলো তো, দশমীর দিন, বিসর্জনের দিন বাবুঘাটে বিসর্জন হয় না, তো গেছিলাম। আমাদের এখান থেকে বাসও যায়, অসুবিধা নেই, ডিরেক্ট বাস যায় সেটাও আছে, আবার মেট্রোতে তুমি এসপ্ল্যানেডে নেমেও যেতে পারো বাবুঘাট, অসুবিধা নেই কিছু। আর সবচেয়ে ভালো বলো তো, এই মেট্রো রুট কানেক্টেড জায়গা, কলকাতার তুমি যেখানেই থাকো, যদি তোমার এর সাথে মেট্রো রুট কানেক্টেড থাকে, তাহলে তোমার ঘোরার খুবই সুবিধা। এই যে দেখো হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে বাবুঘাট থেকে,
এই যে হাওড়া ব্রিজ, এটা বাবুঘাট থেকে না, এটা মিলেনিয়াম পার্কের কাছে, যেখান থেকে ফেরিগুলো ছাড়ে ওই জায়গাটা। এই যে খুব ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। কখনো মনে হয় না যে 3 বছরে 3বার গেছি, বারবার যাবো কেন, এইবার মনে হয় না, এটা কখনোই মনে হয় না। ছুটি থাকলে, ইচ্ছে গেলে, সময় সুযোগ পেলে যাই, বাচ্চাদেরকে নিয়ে খুবই ভালো লাগে। যেমন অনেকে বলবে আলিপুর চিড়িয়াখানা এই 3 বছর কলকাতা থেকে 3বার গেছি, যে বারবার একই জায়গায়, বারবার কখনোই মনে হয় না যে বারবার একই জায়গায়। সব সেট আপ কিন্তু আলাদা হয়ে গেছে এখন আলিপুর চিড়িয়াখানার, মানে গেট আপটাই আলাদা হয়ে গেছে আর কি, আরও বেটার হয়েছে আর কি, যেটা খুব ভালো হয়েছে। তাছাড়াও বাচ্চারা মজা পায় যে কবে দেখে এসেছি বলে আমি আর দেখবো না বাঘ, কবে দেখে এসেছি ক্যাঙ্গারু বলে আর দেখবো না, এরমটা তো নয় ব্যাপারটা। যেদিনই যায় সেদিনই এনজয় করে, নতুনভাবে এনজয় করে, আর আমিও ওদের সাথে এনজয় করি, সিরিয়াসলি, যেটা সত্যি সেটাই বললাম। তো খুব ভালো লাগে এই জায়গায় বসে থাকতে, ভীষণই ভালো লাগে। এখন এই কদিন একটু যাচ্ছি না, এই জন্যই যে আমার বড় মেয়ে ক্লাস 10 হয়ে গেছে, এখন একটু মানে স্কুল বাদ দিয়েও, স্কুল ছুটি থাকলেও টিউশনের ইয়েটা থাকে। তো এই যে বাবুঘাট ফুট ওভারব্রিজ লেখাই আছে দেখো। এবার এই দিক থেকে ওই দিকে টিকিট কেটে গেলে মিলেনিয়াম পার্ক, এখানে ফেরিঘাটটা এই দেখো। খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। সব সময় ব্যস্ত, মানে সবাই দেখবে ব্যস্ত, রাস্তায় বেরোলেই দেখবে সবাই ব্যস্ত, অলওয়েজ সবাই বিজি। সবাই মানে কোথাও না কোথাও যাচ্ছে, কিছু না কিছু কাজে যাচ্ছে, বা বেড়াতেই যদি যায়, রাস্তায় বেরোলে সবাই দেখবে হনহন করে বেরিয়ে যাচ্ছে। অবশ্য বাবুঘাটে গেলে দেখা যায় মানে লোকজন চুপচাপ বসে, যদি কেউ পার্টনার সাথে গেছে গল্প করছে, বা ধরো কেউ একা একা, আমি অনেকজনকে দেখেছি যে একা একা একটু হালকা মানে বয়স্ক আর কি, মানে খুব বৃদ্ধ না, তারা একা একা বসে গঙ্গার দিকে তাকিয়ে থাকে, এমনও দেখেছি আমি খেয়াল করে। তো যে যা নিজের মতো করে সময় টাইম পাস করে আর কি, ভালো লাগে। তো এই তো গেল আমাদের গল্প, কলকাতায় থাকার গল্প, আমাদের সেটেল হওয়ার গল্প। এতদিন কলকাতায় ফ্ল্যাট কেনার আগে আমরা কিন্তু ভাড়া বাড়িতেই থেকেছি। তো যেহেতু ধরো ট্রান্সফারেবল জব, যে কোনো জায়গা তো সেটেল হয়ে বা মানে ফ্ল্যাট কিনে বা বাড়ি কিনে সেটেল হওয়া যায় না, বুঝে শুনে তো তোমাকে করতে হবে ব্যাপারটা। তো যখন মানে কলকাতায় সেটেল হয়ে গেলাম, মানে কলকাতায় ওর পোস্টিং হয়ে গেল, তখন আর শোনো একটা জায়গায় কি বলো তো, এটা আমরা ডায়মন্ড হারবার গেছিলাম, তার ভিডিও একসাথে ঢুকে গেছে দেখো। ডায়মন্ড হারবার গেছিলাম, ওদের বাবা কিন্তু কাজে যাচ্ছে ডায়মন্ড হারবার, ঠিক আছে, আর আমরা সাথে গেছিলাম, ওর বাবা কিন্তু একেবারেই কাজে যাচ্ছে, বুঝেছো। তো সাথে আমরা গেছিলাম, দেখলাম আই লাভ ডায়মন্ড হারবার। তাহলে এটা আমি হয়তো বুঝতে পারিনি, আমি কিন্তু আজকে কলকাতার ভিডিও দিতে চাইছিলাম তোমাদেরকে, মানে গোটাটাই কলকাতার আর কি। তো এই যে ওদের বাবা সাথে আছে দেখো, এই যে ওখান থেকে আমরা ইলিশ নিয়ে এসেছিলাম মনে হয়, ডায়মন্ড হারবার থেকে, মনে পড়ছে না ঠিক, হয়তো বা। তো এইভাবেই আর কি ব্যাপারে আমাদের জীবনের গল্পটা, এই আর কি প্রথম থেকেই বললাম যে কিভাবে কি সেটেল হলাম। আর ট্রান্সফারেবল জব হলে একটু তো অসুবিধা হয় বাচ্চাদের, কিন্তু আমার মেয়ের সেই ক্ষেত্রে সেইভাবে কোনো অসুবিধা হয়নি পড়াশুনোর। একটু বেশি যারা গান নাচ শেখে না, তাদের একটু বেশি অসুবিধা, আর পড়াশোনারও অসুবিধা যদি তোমার সেশনে না হয়। আমি যেমন একবারে বললামই তো, নার্সারি, এলকেজি, ইউকেজি এই 3 বছর ওখানে কমপ্লিট করে শিলিগুড়িতে আসি, মানে ঠিক ক্লাস 1-এর প্রথম থেকে আসি। আসলে এদের ট্রান্সফারটাও সেইভাবে হয়। সিবিএসই বোর্ডের যেমন ধরো তোমার সেশনটা শুরু হয় এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে বা 5 এপ্রিল থেকে বা এপ্রিল থেকে শুরু হয় আর কি ক্লাস নতুন করে, তখন আর এদের বাবারও পোস্টিংটা তো সেই
এভাবেই হয় আর কি। মার্চ পর্যন্ত ইয়ার এন্ড হয়, তারপরে এপ্রিল থেকে পোস্টিং হয়, যেখানেই শিফট হয় সেখানে এপ্রিল থেকে হয়। এই জন্যে না খুব একটা পড়াশুনোর একেবারেই ডিস্টার্ব হয়নি, মানে একদিনও এমন হয়নি যে ও ক্লাসে ভর্তি হলো তখন ক্লাস হয়তো 2 মাস 3 মাস পেরিয়ে গেছে তারপর ও ক্লাসে ভর্তি হলো, এরকমটা আমার বড় মেয়ের ক্ষেত্রে একেবারেই হয়নি। একেবারে মার্চে ফাইনাল দিয়ে রেজাল্ট নিয়ে আমরা এপ্রিলে নতুন জায়গায় এসে নতুনভাবে ভর্তি হয়েছি, প্রথম থেকে আগাগোড়ায়। আর আমি বলেছিলাম শিলিগুড়িতে থাকতে ওর বাবার সাথে আমার আলোচনা অনেকবার হতো যে দেখো এর মধ্যে আমাদেরকে কিন্তু কলকাতায় যেতে হবে, কেন কি দেখো তুমি সেটা ট্রান্সফারে কিভাবে চেষ্টা করবে, কারণ কলকাতায় সেটেল হতে হবে, কারণ কি মেয়ে বড় হচ্ছে, উঁচু ক্লাসে আবার ট্রান্সফার হওয়া যাবে না, মানে ক্লাস 9-এ আমি এখানে চলে এলাম 10-এ বোর্ড দেবে এরকমটা ঠিক না। তো ওর বাবাটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে জিনিসটা, আমি সেটা সেই ব্যাপারে খুবই খুশি যে ক্লাস 6 দিতে না দিতে, মানে আমি বলছিলাম যে 8 পর্যন্ত দেখো 8 পর্যন্ত আমাদের চলে যাওয়া উচিত, মানে 7টা কমপ্লিট করে যেই 8-এ ভর্তি হবে সেই এক জায়গায় কলকাতায় আর কি সেটেল হয়ে যাওয়া উচিত, এটা আমি ওর বাবাকে টাইম দিয়েছিলাম যে কিন্তু ওর বাবা 6-এর ফাইনাল হতে না হতেই ও কিন্তু 7-এই কলকাতা চলে আসতে পারলো, আরও ভালো হলো আর কি আমার জন্য সেটেল হওয়ার জন্য, কারণ 6-এ শিলিগুড়ি পর্যন্ত পড়ে 7-এ কলকাতায় চলে এলো, খুবই ভালো হলো। আমি কিন্তু বলেছিলাম যে 7টা ঠিক আছে, 7টাও শিলিগুড়িতে পড়ুক, 8 হলেই ধরো 8, 9, 10 এই 3টে বছরই মানে বোর্ডের প্রিপারেশন হিসাবে নিজেকে একটু বড়ও হয়ে যায় বাচ্চা, নিজেকে একটু প্রিপেয়ার করতে হয়, সেই জন্য আর কি একটু উঁচু ক্লাস হয়ে যায়। তো যাই হোক আমি খুব খুশি যে ক্লাস 6 কমপ্লিট করে 7-এ ভর্তি হয়ে গেল, কলকাতায় সেটেল হয়ে গেলাম, এটাই আর কি। ওর বাবাকে আমি বলতাম যে এভাবে ঘুরলে তো হবে না, একটা জায়গা তো সেটেল হতে হবে, আর এরকম ভাড়া বাড়িতে থেকেও হবে না, ভাড়া বাড়িতে থেকে ভাড়াটাই কি কম, মানে একটা মানে যত ভাড়া আমরা অলরেডি দিয়ে এসেছি তাতে একটা ফ্ল্যাট কেনাই হয়ে যেত হয়তো এত বছরে, এই আর কি। আর তাছাড়াও মানুষের নিজের একটা জায়গায় তো সেটেল হতে হবে, তো এই হচ্ছে কথা। তবে হ্যাঁ, তো সেটেল হওয়ার জন্যে তো মানুষকে একটা পজিশনে পৌঁছাতে হবে, তারপরে তো ওর মর্জির ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, একটা জায়গায় পৌঁছানোর পরে মানুষের নিজের মর্জির ওপরেও অনেকটা ডিপেন্ড করে, তখন সবটাই আর মানে ওর ওপরওয়ালার হাতে সব সময় থাকে না ব্যাপারটা, তো সেটাও হতে তো মানুষের সময় লাগে, এটাও একটা কথা, একটা জায়গায় পৌঁছানো যেখানে ওর ডিসিশনের গুরুত্বটাই বেশি, সেরকম জায়গায় একটা পৌঁছাতেও তো সময় লাগে। আর আমি তো বলেইছি যে আমার হাজব্যান্ডের বয়স আমার থেকে 1 বছরের বড়, এই আর কি। তো ব্যাপারটা হচ্ছে কি বলতো, ও 1.5 বছর চাকরি করেছিল, এমএসসি পাস করার পরে 1.5 বছর চাকরি করেছিল, 1.5 বছরও ভালো করে চাকরি হয়নি, তারপর তখনই আমাকে বিয়ে করেছিল আর কি। ও না, এমএসসি পাস করার পর 1.5 বছর হয়তো চাকরি করেছিল এরকমই, মানে যে খুব সেটেল হয়ে অনেক দিন থেকে চাকরি করে তবে আমাকে বিয়ে করেছে ব্যাপারটা তো তা নয়। আর একটা অল্প বয়সী ছেলেকে বিয়ে করলে তো তাকে মানে সেটেল হতে টাইমও দিতে হবে, এই আর কি। আমি যদি আমার একটা সমবয়সী ছেলেকে বিয়ে করি তো ওর একটা পজিশনে পৌঁছাতে তো সময় লাগবেই, স্বাভাবিক, কারণ অল্প বয়সী ছেলে নিজের কোয়ালিফিকেশান, শুধু তো কোয়ালিফিকেশানে হয় না, কোয়ালিফিকেশান প্লাস এক্সপিরিয়েন্স, এই দুটো হলে তবেই একটা জায়গায় পৌঁছানো যায়। তো কাজ করে তো দেখাতে হবে, নিজেকে তো প্রুভ করতে হবে, তবে তো একটা জায়গায় পৌঁছাবে, তো সেই সময়টা তো পেতে হবে, এই আর কি। তো ওর বাবার কাজের ব্যাপারে আমি আগাগোড়াই সাপোর্টিভ, আমাদেরকে যেমন খুব একটা ও সাংসারিক ব্যাপারে সময় দিতেই পারে না বলতে গেলে, ভর্তি হওয়া বলো, বাচ্চাদের পড়াশুনো বলো, বা বাজার করা বলো, এ যে সাংসারিক একটা যে ব্যাপার সেটাতে ওর বাবা আমাদেরকে খুব একটা সময় দিতেই পারে না। তো আমিও নিজে নিজে একা করে নিতেই পারছি এতদিন পর্যন্ত, ওপরওয়ালার ইচ্ছায় যদি সারা জীবন এরকমভাবে করে নিতে পারি তো খুবই ভালো, এই আর কি। আগে তো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারতাম, এখনও পাচ্ছি না তা নয়, কিন্তু এখন মানে কি বলতো, একটু হলেও এনার্জিটা ডাউন হয়েছে। আগে যেমন কোনো কিছু গায়েই লাগতো না আমার, মানে যতই পরিশ্রম করি বা খুব বেড়াতে যেতাম, রান্নাবান্না করে খেয়ে ধুয়ে বেড়াতে যেতাম, আবার এসে পরে আরও রাত্রেবেলায় রান্নাবান্না করতাম, মানে ভরপুর এনার্জি যাকে বলে।
মানে ভরপুর এনার্জি, এতটা এনার্জি কারোরই থাকবে না, বেশিরভাগের কারোরই থাকবে না বলা ভুল, মানে বেশিরভাগই হয়তো থাকবে না। লোক মানে কি বলতেও আর কি যে তুমি এত কিভাবে ইয়ে করো আর কি, চারিদিকটা ম্যানেজ করো। তো যাই হোক, এখন দেখছি এনার্জিটা একটু হলেও ল্যাক হয়েছে। আগে যেমন দেখো কলকাতাতেই কত ঘুরতাম, কলকাতার ভেতরেই কত ঘুরতাম, মানে যখন প্রথম আসি। কিন্তু এই 1 বছর হলো একটু এনার্জিটা ডাউন হয়ে গেছে। দেখো এখন আর খুব একটা বেরোয়ও না, মানে শুধু যে মেয়ে ক্লাস 10-এ পড়ে সময় নষ্ট না হয় সেটাও শুধু কারণ না, মানে আমার নিজেরও এনার্জিটা একটু হলেও ল্যাক হয়েছে গত 1 বছরে আর কি। তার আগে যখন প্রথম প্রথম কলকাতায় এসে এগুলো কত ঘুরেছি আমরা। তো এটা আমি মেনেই নিই যে আমি এনার্জিটা একটু হলেও ল্যাক হয়েছে, মানে কি সব ঘরের কাজকর্ম করে তারপরে আমি যখন স্নান টান করে সব কাজ গুছিয়ে ফ্রেশ হব তখন আর ইচ্ছে করে না বেরোতে। এটা হচ্ছে আসল কথা। আর আগে যেমন দুনিয়ার কাজ বাজ করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যেতাম, আর এখন দুনিয়ার কাজ করে ফ্রেশ হয়ে যখন খাওয়া দাওয়া করি তখন আর মনে হয় না বেরোই। দেখো এত সত্যি কথাটা এইভাবে অ্যাডমিট আমি করেই নি, কিন্তু এটা সত্যি কথা যে এনার্জিটা গত 1 বছর হলো একটু লস হয়েছে এনার্জি। তার আগে কলকাতায় এসেও খুব, মানে খুব ঘুরেছি, খুবই ঘুরেছি। হঠাৎ হঠাৎ 1-2 বছর আগেও ধরো হঠাৎ হঠাৎ কি বলো তো, বিকেলবেলায় হয়তো মেয়ের ছুটি, ওর বাবাও বাড়ি আছে, তো কি করতাম হঠাৎ আমার মেয়ে হয়তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে হয়তো বিকেলবেলায় একটু পড়তে বসেছে, যেই পড়া কমপ্লিট হলো বিকেলে চা করে দিলাম ওর বাবাকে, তারপরে আমার মেয়েকে বললাম চল তুই আর আমি এসপ্ল্যানেড চলে যাই, চল মার্কেটিং করে আসি, তোর বাবা আর মানে ছোট মেয়ে বাড়িতে থাক। তো বাবা ছোট মেয়ে বাড়িতে থাকলেও ও ছোট মেয়ে কিচ্ছু বলবে না, ওর বাবা থাকলে ওর বাবার সাথে একদম থাকবে, মানে কিছুই বলবে না যে আমি তোমাদের সাথে যাব, মানে ওর বাবা ওর জীবন, মানে ওর বাবা ওর মানে একদম জীবন যাকে বলে, ও বাবা ছাড়া কিচ্ছু বোঝে না, এই আর কি। পিতৃভক্ত আমার ছোট মেয়ে আর কি, খুবই বাবাকে ভালোবাসে। তো ও বাবার সাথে থাকলো আর আমি হয়তো বিকেলবেলা 4টার দিকে চলে গেলাম এসপ্ল্যানেড, আবার সন্ধেবেলায় 6টার মধ্যে ফিরে চলে এলাম, এরকম আর কি, হঠাৎ হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই। এরকমও 1 বছর আগেও গেছি, তো এখন একটু বলছি তো রিসেন্টলি একটু ইচ্ছেও করে না। শুধু আমার মেয়ে ক্লাস 10 বলে নয়, আমারও নিজেরও ইচ্ছেই করে না যে এরকম হুটোপাটি করে বেরিয়ে যায়। আবার ফিরে আসবো হুটোপাটি করে, তারপর আবার সব কাজ পড়ে থাকবে, এরকম আর কি, মানে আর এনার্জি থাকে না, এনার্জি লস হয়ে যায়, এটাই। তো এই দেখো এটা বাইপাসের রাস্তা দিয়ে যাচ্ছি, একটু আগে অ্যাটমসফিয়ার বিল্ডিং পেরিয়ে গেল। এই বাইপাসের রাস্তাটা দিয়ে যেতে না খুবই ভালো লাগে, খুবই। আর আমরা যেহেতু গড়িয়ে থাকি বেশিরভাগ বাইপাসের রাস্তা দিয়েই বেরোনো হয়, তাতে করে কি বলো তো, ভেতর ভেতর দিয়ে যদি তুমি যাও, গড়িয়া থেকে গেলে তুমি নাকতলা, নাকতলা থেকে টালিগঞ্জ, টালিগঞ্জ থেকে কালীঘাট, কালীঘাট থেকে আলিপুর, এভাবে যদি তুমি যাও না, তখন তোমার দেখবে কি বলে ট্রাফিক তোমার খুব বেশি, খুবই বেশি। এই দেখো আইটিসি রয়্যাল পেরিয়ে যাচ্ছে হোটেলটা, সে মানে ডিস্টেন্সটা কম হবে হয়তো ওইদিকে ভেতর দিক দিয়ে গেলে, কিন্তু কি বলতো, নিজের গাড়ির কথা বলছি, মেট্রো তো বলিনি, নিজের গাড়িতে গেলে তোমার ডিস্টেন্সটা হয়তো একটু কম হবে কিন্তু খুব জ্যাম। আর এই বাইপাস দিয়ে গেলে ডিস্টেন্সটা একটু হয়তো বেশি হয়, কিন্তু কি বলতো আরাম, যেখানেই যাও। তাতে যদি ইয়েই যেতে হয়, তোমার হাওড়ায় যেতে হয়, আমরা যদি ট্রেন ধরতেই যাই হয়তো ড্রাইভার আমাদেরকে স্টেশনে পৌঁছে দিল, তো এই বাইপাস দিয়ে গেলে বেশি সুবিধা হয় আর কি। মা ফ্লাইওভারের উপর দিয়ে গেলে একেবারে ওখানে ভিক্টোরিয়ার কাছে তোমার গিয়ে নামলে, তো সেই জন্য বাইপাসের রাস্তাটা দিয়ে যেতে বেশি ভালো লাগে। ডিস্টেন্সটা হয়তো একটু বেশি হবে কিন্তু ভালো লাগে। আমি যখন এই ভিডিওটা বেশ অনেকটা বড়, বুঝেছো, অনেকটা বড়। তো আমি ভয়েস দিচ্ছি, আমি এখানে ফ্যানটা বন্ধ করে ভয়েস দিচ্ছি, আমি রীতিমতো সত্যি কথা বলতে কি ঘেমে গেছি জানো তো, পুরো ঘেমে গেছি। আর আমার বড় মেয়ে রাত্রেবেলা আমি করছি, ছোট মেয়ে ঘুমিয়ে গেছে। তোমরা যারা আমাকে যারাই দেখো দু একজনেই, কিন্তু তারা বুঝতে পারবে যে ছোট মেয়ে ঘুমিয়ে গেছে, নইলে এখনো পর্যন্ত একবারও কি আসতো না। আর আমার বড় মেয়ে একটু আগে ডাইনিংয়ে ব্রাশ করছিল, ফ্যান চলছিল ওর ওখানে, ওর ওখানে,
কিন্তু এখন ও রুমে গিয়ে পড়তে বসেছে, সেজন্য একেবারে আবার নিঝুম হয়ে গেছে আর কি, একদিকে আমি আছি। তো গরম লাগছে, ফ্যানটা অফ করে দেওয়ার জন্য ভীষণই গরম লাগছে। আর এটা দেখো আমরা কোথায় যাচ্ছি বলো তো, এটা আমরা যাচ্ছি অবশ্য করে, আমরা যাচ্ছি কোথায় বলো তো, নিউ টাউনের ওই দিকে যাচ্ছি। দেখো এই রাস্তাটা দেখেই বোঝা যাচ্ছে আমরা নিউ টাউনের ওই দিকে যাচ্ছি। এই দেখো ওটা নিউ টাউনেই যাচ্ছি। ইকো পার্কেও আমরা একবারই গেছি, হ্যাঁ, ওদের ওদের বাবা সহ একবার গেছি। তাহলে ইকো পার্ক আমরা আর কোথায় গেছি, আর কলকাতা আসার আগে, কলকাতা তখন আমি কিন্তু আসিনি, তখন ইকো পার্ক একবার এসেছিলাম। এসেছিলাম বলতে পাসপোর্ট অফিসে, তখন যখন এসেছিলাম পাসপোর্টের ব্যাপারে, তখন ইকো পার্ক ওদের বাবা আমাদেরকে নিয়ে ট্যাক্সি করে ইকো পার্ক নিয়ে এসেছিলো। তখন ইকো পার্কে কিন্তু কাজ চলছিল, মানে এইভাবে ফিনিশিং হয়নি পুরোপুরি, কিন্তু খোলা ছিল, মানে টিকিট কেটে ঢোকা যেত, মানে আহ, কিন্তু কিছু কিছু কাজ তখনও বাকি ছিল। তখনই আমরা দেখো শিলিগুড়িতে থাকতেই আমরা ইকো পার্ক ঘুরে গেছি। তখন হয়তো কলকাতায় যারা থাকতো, মানে ইকো পার্কের কাছাকাছি নয়, যারা দূরে দূরে থাকতো তারাই হয়তো তখনও দেখেনি, তখন কিন্তু আমরা দেখে গেছি ইকো পার্ক তৈরি হচ্ছিল তখন। আর আর ওই ওয়্যাক্স মিউজিয়াম, ওটাও দেখেছি আর কি, মোমের পুতুল, যেটা তখনই দেখেছি শিলিগুড়িতে থাকাকালীন। ওই দুটো কিন্তু আমরা শিলিগুড়িতে থাকাকালীন কলকাতায় এসেছিলাম পাসপোর্টের ব্যাপারে, তখন কিন্তু আমরা দেখে গেছি ওগুলো, ওয়্যাক্স মিউজিয়ামটা আর ইকো পার্ক। আর কলকাতায় আসার পরে একবারই ইকো পার্ক গেছি, ওদের বাবাও সাথে গেছিল। কারণ ধরো গড়িয়া থেকে নিউ টাউনটা একটু দূর হয়, গড়িয়া থেকে নিউ টাউনটা একটু দূর হয়, আর ওই দিকটা এইভাবে মেট্রো রুটের সাথে ওইভাবে কানেক্টেড না হওয়ার জন্য যাতায়াতের একটু অসুবিধা। নিজের গাড়িতে গেলে তবেই সুবিধা, নিউ টাউন দিকে নিজের গাড়িতে গেলেই বেশি সুবিধা। তো সেই জন্য ওদের বাবা থাকলে গেলেই বেশি সুবিধা, এটাই বলতে চাইছি আমি। তো দেখো নিউ টাউন দিয়ে যখন যাওয়া যায়, যেহেতু ওটা মানে নতুনভাবে তৈরি হয়েছে, ওখানে কোনো গ্যাঞ্জাম নেই, সব প্ল্যান্ড আর কি, তা প্ল্যান্ড একবারে টাউনশিপ যাকে বলে। তো ওই দিকটা গেলে কিন্তু ভালো লাগে। আর ওইদিকে সব অফিসগুলো, আইটি সেক্টরগুলো ভালো লাগে ওইদিকে, নিউ টাউনের ওই দিকটা। তো এইভাবেই আর কি কলকাতায় 3 বছর কেটে গেল। 3 বছর কয়েক মাস, 3.5 বছর কমপ্লিট হয়নি, 3 বছর কয়েক মাস। আমার বড় মেয়ের ক্লাস 7, 8, 9 আর 10-এ উঠেছে, এই আর কি। এপ্রিল থেকে 10-এর সেশন শুরু হয়েছে ওর, এই কমাস। তো সেটাই বলতে চাইছি যে এই যে দেখো ইকো পার্কের এই দিকটা দেখতে কিন্তু খুব ভালো লাগে, খুবই ভালো লাগে, অ্যাব্রোডের ইয়ের মতো লাগে খানিকটা। এই যে খুবই পছন্দ, মানে ওই দিকটা বেড়াতে যেতে ভালো, কেন কি বলো তো, একটু গ্যাঞ্জামটা কম, সেটা বলতে চাইছি, মানে খুব ভিড় ভিড় টাইপের না এদিকটা। কিন্তু এদিকটা আবার ডিসকানেক্টেড ইন দ্য সেন্স, মানে বাস টাস যায় কিন্তু কম, অন্যান্য কলকাতায় যেমন অন্যান্য রুটের প্রচুর টাউন বাস, বাস মানে প্রচুর টাউন বাস। তারপরে এদিকটাতে একটু কম, আমার তো মনে হয় তাই, আমি ভুলও হতে পারি, কিন্তু এদিকটা একটু হলেও কম। আর অন্যান্য রুটে তুমি ধরো রাত্রেবেলাও ফিরে আসতে পারবে, মেট্রো ধরেই কোনো অসুবিধা নেই, মানে উম, এই রুট এখানে কিন্তু একটু অসুবিধা এই জিনিসগুলোর, মানে নিজের গাড়িতে গেলে বেশি ভালো। বাস তো চলছে, দেখো বাস তো চলবেই, চলছেও, কিন্তু একটু হলেও কম অন্যান্য দিকের থেকে।
কি বলতো বৃষ্টি কি গরমের কথা বলছি না, গরম বলতে কি বলতো, প্রথম বছর তোমাদেরকে গরমের কথা বলি। প্রথম বছর যখন আমরা কলকাতায় এলাম, আমরা শিলিগুড়িতে থাকতাম তো, তো কলকাতায় প্রথম বছর এসে, আর এসেছি এপ্রিলে, তোমাদেরকে বললাম এপ্রিল মাসে এসেছি, এত গরম লাগছে আমাদের, মানে কলকাতায় থাকতে, এই শিলিগুড়িতে থাকতে তো সেইভাবে গরম তো শিলিগুড়িতেও প্রচুর, সেটা আলাদা, কিন্তু কলকাতার মতো এইরকম টাইপের গরমটা নয়, বুঝেছো। তো প্রথম বছর আমরা গরমে এত কষ্ট পেয়েছি তোমরা বিশ্বাস করবে না, মানে আমাদের যেন অ্যাডজাস্টই হচ্ছে না, মানে এত বেশি গরম লাগছে। কিন্তু দেখো এখন আবার অভ্যেস হয়ে গেছে, এখন আবার কিছু খারাপ লাগছে না। কিন্তু প্রথম বছর এপ্রিল মাসে হঠাৎ করে এলাম, আর এপ্রিল মাস মানে গরমেই এলাম আর কি বলতে চাইছি, আর যেন এত গরম লেগে যাচ্ছে, এত গরম লেগে যাচ্ছে, এত গরম লাগছে, বাইরে বেরোলেই গরম লাগছে, মানে যেন সহ্যই হচ্ছে না। প্রথম বছরটা এইভাবে কেটেছে, সত্যি কথা বললাম। এখন মানে কলকাতায় একটু গরমটা বেশিও, তো এখন আবার অ্যাডজাস্ট হয়ে গেছে খানিকটা হলেও, কিন্তু প্রথম বছর খুবই কষ্ট হয়েছিল। তবে কি বলতো মানে উম, কলকাতায় থাকলে সব দিকের সাথে যোগাযোগটা ভালো আর কি, এটা বলতে চাইছি, যে কোনো জায়গা তুমি যাও, মানে আমাদের বাড়ি, আমার বাড়ি থেকেই কথাটা বলছি, ট্রেনেই যাও আর ফ্লাইটেই যাও, মানে একটা যে রুট, মানে যাওয়ার যে সুবিধা, এইটা একটা আর কি। যেমন আমার হাজবেন্ডকেই যে ধরো দিল্লি যেতে হয়, মাসে একবার করে দিল্লি হেড অফিসে, ওদের মেন হেড অফিস যেটা, সেখানে যেতে হয়, তো কোনো অসুবিধা হয় না আর কি, সুবিধা হয়, এটা এখানে থাকার এটা একটা আর কি সুবিধা। তাছাড়াও ধরো আমরা আমাদের ধরো পুরুলিয়াতে বাড়ি আর কি, তো আমরা নর্থ বেঙ্গলে ছিলাম ঠিকই আছে, কিন্তু নর্থ বেঙ্গলে ফ্ল্যাট কিনে সেটেল হওয়ার কথা আমি আমি কখনোই ভাবিনি, যেহেতু আমাদের পুরুলিয়াতে বাড়ি। কেন বলো তো, নর্থ বেঙ্গলটা একটু হলেও মানে ওদিকটা অনেকটাই দূর বা একটু ডিসকানেক্টেড, আর কলকাতায় হলে বাড়ি যাওয়াটা খুবই সহজ, পুরুলিয়া যাওয়াটা খুবই সহজ। এই যে সামনে দেখো বিশ্ব বাংলা গেট, ভালো লাগে এই দিকটা, নিউ টাউনের এই দিকটা খুবই ভালো লাগে, রাস্তাঘাট, বিল্ডিং, মানে হাই রাইজ বিল্ডিং, তারপরে স্ট্রাকচার, স্কাল্পচার, সবই ভালো লাগে। এই যে দেখো হ্যাঙ্গিং রেস্টুরেন্ট, বিশ্ব বাংলা গেট, ভালো লাগছে দেখো। আকাশটা কি ভালো লাগছে দেখো, শরতের আকাশ দেখেছো, এটা শরতেরই আকাশ, নইলে এত সুন্দর হয়। দেখছো না চারদিকটা গ্রিনারিতে ভরা, গ্রিনারিতে ভরা মানে কি বলতো, বৃষ্টি হয়ে চারিদিকটা ধুয়ে গেছে আর কি, সেটা বলতে চাইছি। তারপরে সুন্দর রোদ উঠেছে, বৃষ্টি হয়ে চারদিকটা ধুয়ে গেলে তবে দেখবে গাছগুলো একটু সতেজ লাগে, সবুজ লাগে, আরো বেশি পরিমাণে আর কি সবুজ লাগে, তো ভালো লাগে আর কি। প্রকৃতির কোনো জিনিস কি বলতো, প্রকৃতি আবার সেটা ঠিক করে দেয়, কেন বলতো, দেখো যখন প্রচুর মানে গরম, ধুলো উড়ছে চারিদিকে, গাছগুলো দেখবে তো মেন রোডের সামনে গাছগুলো ধুলোতে ভরে থাকে, ওগুলো থেকেও এত বড় বড় গাছ কেউ তো ধুয়ে পরিষ্কার করতে পারবে না, কিন্তু যে ধুলো দিয়েছে প্রকৃতি, সেই প্রকৃতিই বৃষ্টি দিয়ে আবার ওগুলোকে ধুয়ে দেয়, দেখেছো, সেই প্রকৃতি আবার বৃষ্টি দিয়ে ওগুলোকে ধুয়ে দেয়। তো একটা ব্যালেন্স আর কি, একটা ব্যালেন্স। এ দেখো আমার ছোট মেয়ে দেখেছো সামনের সিটে চলে যাবে, এটা মনে হয় আমরা নিকো পার্ক যাচ্ছিলাম, বুঝেছো। ওদের আমরা সকালবেলায় স্নান খাওয়া দাওয়া করে ওদের বাবা অফিসে চলে গেল, আর ওকে অফিসে নামিয়ে দিয়ে আমরা গেলাম নিকো পার্ক, বুঝেছো। আর বাচ্চা দেখো ওই সামনে গিয়ে ওখানে, নইলে ওই সামনের সিটটাতে বেশিরভাগ ওর বাবা বসে, এখন বাবাও বসে নেই, আর এ কিছু বলছে না, ড্রাইভার, ও না বলছে না, না বলছে তুমি বসো তুমি বসো এইসব, আবার ও আবার ওর সাথে আবার ইয়ে করছে, মানে ইয়ার্কি করছে আর কি, হাসি মজাক করছে আর কি। আর কিন্তু ও ওই যে বলেছে সামনে যাব, তো সামনেই যাবে এরকম আর কি, একটু দুরন্ত, দূর মানে খুবই দুরন্ত, আমি তো বলি বারবার যে ছোট মেয়ে আমার সেই লেভেলের দুরন্ত, জানো তো, ভীষণ দুরন্ত। দুরন্ত বলতে কি বলতো, এখন হলেও তা বুঝদার দুরন্ত হয়েছে, এটাই আমি বারবার বলি দেখবে।
ছোটোবেলায় তোমরা জানো না কি অবুঝ দুরন্ত ছিল। আর আমি একটা কথা বলি, আমি এটা বলেছি আগের ব্লগেও, যে আমার বক্স জানালা তো, আর যে গ্রিলগুলো আছে না, গ্রিলগুলো মানে একটু ফাঁক বেশি, মানে একটু ফাঁক বেশি কিছু না, কিন্তু ছোটোবেলায় না আমার ছোটো মেয়ে খুব একটা মোটাসোটা ছিল না, গোলগাল মোটাসোটা বিরাট সেরম ছিল না। তো একটু পাতলা পাতলা হওয়ার জন্যে আমার বারে বারে ভয় হতো যে এই যে বক্স জানালাগুলো উঠে আছে, এবার যদি জানালা আমি কাজ করতে থাকলাম আর ও হয়তো জানালা দিয়ে গলে পড়ে গেল, গলবে না, আমি চেক করে নিয়েছি, আমি একবারে ভালোভাবে চেক করে নিয়েছি গলবে না, আমার তাও মনে হতো যে কোনো রকমে যদি গলে যায়, জানালা দিয়ে পড়ে যায়। কিন্তু এত রোগাও নয়, মানে এইভাবে যে জানালার ফাঁক দিয়ে পড়ে যায়, গ্রিলের ফাঁক দিয়ে পড়ে যাবে এরকম কিন্তু আমার মনে হতো। মায়ের মন তো, আমি বারবার রান্নাঘরে কাজ করতাম আর এদিকে আসতাম যে জানালার ও পাশে যদি হাত পা বের করেছে দেখি, তো দেখতাম যে বের করেনি, তো আমি না বারে বারে দেখতাম যে আমি রান্না করতে রয়ে যাব, কাজ করতে রয়ে যাব, আর ও যদি পড়ে যায়, এটা আমার বারে বারে মনে হতো। আর আমার বড় মেয়ে স্কুলে চলে যেত, আর স্কুলে চলে যেত না, তখন ক্লাস করতো, কিন্তু ও তো একটা রুমে বসে ক্লাস করতো না, স্কুলের ক্লাস, ও তো আর এদিকে আসতো না। আর আমি কাজ করতাম আর আমি ওকে রাখতাম, ও খেলতো, যদি বক্স জানালায় উঠতো পড়ে তো যাবে না, এইদিকে এইদিকে তো জানালার পাশে মানে কাছে বিছানা আছে, পড়তে তো পড়বে না, কিন্তু যদি গ্রিল দিয়ে গলে যায়, এটাই আমার যে কতবার মনে হয়েছে। মানে এই ঘরে ঢোকার পরে অন্তত 6 মাস আমি এই ভয়ে ছিলাম যে গ্রিল দিয়ে যদি গলে যায়, কোনো মতে হাত পা বের করে আর যদি গলে যায়, পাতলা পাতলা বাচ্চা। তারপরে তো 6 মাস পেরিয়ে গেলে তখন ও একটু বড় হয়ে গেল, তখন আর কি কনফিডেন্স হয়ে গেল যে ও আর কিছুতেই গলবে না, এই আর কি। তো অনেক কষ্ট করেছি জানো তো, একা বাচ্চা মানুষ করা যে কতটা টাফ, যে করে সেই জানে কেবল। মানে তুমি দুটো মানে দুটো বাচ্চা একদম একা হাতে মানুষ করা সত্যি রিয়েলি ডিফিকাল্ট, বুঝেছো? এই কথাটা এই জন্যই হচ্ছে, যেহেতু আমি কারো হেল্প নিইনি, ডোমেস্টিক হেল্প, আমাকে আমার হাজব্যান্ড অনেকবার বলেছে যে লোক রাখো তাহলে, মানে যেন কাজের মেয়ে আর কি, তোমার অন্যান্য কাজগুলোতে হেল্প হলে। আমি বলি না, যতদিন পারছি নিজে করি, এই আর কি। ও আমাকে বলেছে, কিন্তু আমি এখনও ডোমেস্টিক হেল্প কোনো নিইনি, নিজেই করি। আর আমার হাজব্যান্ড যদি সকাল 9টায় যেত আর সন্ধ্যে 7টায় ফিরতো, এরকম মানে অফিস ডিউটি হতো, তাহলে আমার কোনো চিন্তাই ছিল না আর, মানে একেবারেই, তাহলে আমার আর কোনো অসুবিধেই ছিল না। কিন্তু সেটা যেহেতু নয়, সব কিছু দায়িত্ব রাখাটা, সেজন্য একটু চাপের হয়ে যায়। তো এই তো ইকো পার্কের এই যে 7 ওয়ান্ডার্স, এই দিকটা বুঝতেই পারছো নিশ্চয়ই তোমরা, এই যে এই দিকটা, এই যে দেখো, এই দেখো আমার ছোট মেয়ে গাছে ফুল নাকি তুলতে ব্যস্ত, দেখেছো? আমার ছোট মেয়েটা মানে সত্যি এখন মানে আগে তখন প্রথম দিকে কি হতো তোমাদেরকে বলি, প্রথম দিকে আমার কি ভয় হতো যে মানে অবুঝ দুরন্ত থাকা, যে মনে করো একটা রান্না রান্না করে ঢেকে রাখলাম, ও হয়তো মানে ছুঁয়ে দিল দৌড়ে গিয়ে, মানে রান্নাঘরে যাতে ঢুকতে না পারে গরম জিনিস থাকলে। আবার মনে করো আমি চা খাচ্ছি, আমার না এক জায়গায় বসে চা খেতে সময়ও থাকতো না, তো একবার চা খাচ্ছি, একবার কোথাও নামাচ্ছি, অন্য কাজ করছি, চাটা তো শরবত নয় যে একবারে খেয়ে নেওয়া যাবে, চুমুক দিয়ে দিয়ে খেতে হবে, তো একবার একবার করে একবার চুমুক দিলাম, আবার রাখলাম, কোনো উঁচু জায়গায় রাখলাম যাতে ও নাগাল না পায়, আবার উঁচু জায়গায় রাখলেও মনে হতো আবার যদি টেনে নেয় তাহলে ওর চোখে আবার গরম চা চলে যাবে, মানে এগুলো আমার ফালতু মনে হতো আর কি, একেবারে ওগুলো ফালতু জিনিস, ওগুলো হবে না, কিন্তু এগুলো আমার মনে হতো, বুঝেছো? এগুলো একেবারে ফালতু ধ্যান ধারণা আমার, গরম জিনিস বা গ্যাস বা এরম খুব ভয় লাগতো তখন। এখন আর ওটা লাগে না, এখন যেহেতু বুদ্ধি হয়ে গেছে না, তো ছোটোবেলাটায় খুবই কষ্ট গেছে, অবুঝ দুরন্ত ছিল আর কি। আবার মনে হতো যে দৌড়াদৌড়ি করতে গেলে টেবিলের কোণায়, তারপরে তোমার দেওয়ালে বা দরজাতে আঙুল টিপে না যায়, মানে এত দুরন্ত ছিল। সেগুলোর সাথে আমাকে সব কাজ মানে মেনটেন করতে হতো, রান্না বান্না, বাজার করা, 2 বাচ্চা, তার মানে সব কিছুই আর কি। তো ছোটবেলাটা খুবই কষ্টের যায়, মানে হয়তো সবারই যায়, কিন্তু যে একদম একা হাতে করে, সেটা আমি হই বা আমার মতো অন্য কেউ হোক, একা হাতে যাকে করতে হবে না, সেই জানে যে কতটা কষ্টের। এটা একা হাতে এই জন্যেই বলছি যে ওর বাবা যেহেতু বেশিরভাগ বাইরে থাকতো,
বাইরে থাকতো না, থাকে। এবার ওর বাবা যদি, ওই তো বললাম যে সকাল 9টায় যদি অফিস হতো আর বিকেল সন্ধ্যে 7টায় বা 8টায় বাড়ি ফিরতো, অফিসিয়াল ডিউটি এখানেই থাকতো, তাহলে আমার কোনো চাপই ছিল না। চাপই ছিল না বলতে, তাহলে ও রেগুলারলি বাজার করতে পারা বা কিছু কিছু কাজ ও করতে পারা। রেগুলারলি 9টায় অফিস যাওয়ার আগে যারা থাকে, কিছু তো তারা দায়িত্ব পালন করে বাড়ির, বা মেয়েকে দিতে যাওয়া, এগুলো তো কাজ বলো। রেগুলারলি মেয়েকে দেওয়া, বাচ্চাকে স্কুলে দেওয়া, সেগুলো যদি সবই মায়ের উপরে চাপ থাকে আর কি, তাহলে চাপ তো থাকেই বলো। তো এটা আর কি। তবে হ্যাঁ, এটা এটা কি বলো তো, একটা কথা সত্যি, মানে সুখ দুঃখ নিয়ে জীবন তো, তো কোনো জিনিসই চিরস্থায়ী নয়, এটা কিন্তু সত্যি কথা। এখন যেমন, এখন বললাম একটু এনার্জিটা ল্যাক হয়েছে, কিন্তু ও এখনও দুরন্ত আছে, কিন্তু এখন তো সেইভাবে অবুঝ দুরন্ত নেই, সেই লেভেলের কষ্টটা হয় না, সেই লেভেলের কষ্টটা হয় না। তখন ধরো, এখন ধরো কিছু মেখে দিলে নিজের হাতে খায়, মানে নিজেই করে, আর তখন সব কিছু ধরো তোমার পেচ্ছাপ পায়খানাই বলো, খাওয়া দাওয়াই বলো, স্নান করানোই বলো, স্নান তো এখনও করে দিতে হয়, মানে সবই তোমার হাতে, তার সাথে খুবই দুরন্ত, তার সাথে তোমার রান্না বান্না বাজার হাট, তার সাথে আরেকটা মেয়ের লেখাপড়া দেখা। ক্লাস 7 পর্যন্ত আমি ওকে টিউশনও দিইনি, আমাকে তো একটু দেখতে হতোই ওকে, ছোটো মেয়েটাকে রেখেও তো আমাকে, ছোটো মেয়ে রাত্রে ঘুমিয়ে গেলেও তো ওকে একটু দেখতে হতো যে কী পড়ছে, আদৌ পড়ছে, কতটা পড়ছে, যেহেতু টিউশন দিইনি, অনলাইন ক্লাস ছিল ক্লাস 7-এ। 8 থেকে তো ক্লাস শুরু হয়ে গেল স্কুলে যাওয়া। আর ক্লাস 8-এ উঠে প্রথম আমি ওকে টিউশন দিই, শুধু ম্যাথসের, অন্য কিছু না, শুধু ম্যাথসের, যেহেতু ম্যাথস আমার সাবজেক্ট নয়। তো ও বলছিল দরকার নেই, কিন্তু আমি দিলাম, যেহেতু আমি একদমই দেখাবার সময় পেতাম না, সেই জন্য। আর আমাকেও নিজেকেও দেখতে হতো, ক্লাস 8-এর ম্যাথ করাতে হলে, যেহেতু ম্যাথ আমার সাবজেক্ট না, আমাকে দেখে দেখে করাতে হতো, মানে আমাকে নিজেকে একটু প্র্যাকটিস করতে হতো, তারপরে ওকে হয়তো ইয়ে করতে পারতাম, কিন্তু সেটার সময় আমার ছিল না, আদৌ ছিল না তখন। তো এই আর কি। এখন এক্স্যাক্টলি কটা বাজে সেটা তো ইয়ে না, এই ঘরটা আমি যে ঘরে আমি ভয়েস দিচ্ছি সেই ঘরটা আমি অন্ধকার করে ফ্যান অফ করে রেখেছি। পাশের ঘরে আমার মেয়ে পড়ছে, তোমরা আওয়াজ পাচ্ছ কিনা জানি না, ও একটু আওয়াজ করে পড়ছে, কী সব হয়তো এসএসটি পড়ছে আর কি, এসএসসি বলে, এসএসটি বলে না এখন আর। সোশ্যাল সায়েন্স আগে ছিল, ছোটবেলায় ছিল সোশ্যাল স্টাডিজ, এসএসটি, আর এখন হয়েছে সেটা এসএসসি, সোশ্যাল সায়েন্স। এটা আবার অন্য দিন, বুঝেছো, এটা এই দেখো, এই যে এইটা এইভাবে যাচ্ছি, দিন একটু মেঘলা ছিল, আগে একবার গেলাম, তখন দেখো অতটা ইয়ে ছিল না। আসলে একবার গেছিলাম নিকো পার্কে, আর একবার গেছিলাম তোমার ওই যে ইয়েতে, ওই মনেও পড়ছে না, যেখানে জেট বিমান রাখা আছে, এয়ারক্রাফট মিউজিয়াম, মনেও পড়ে না, বুঝেছো। 40-এর পরে তোমরা জানো, মনে হয় একটু মেমোরি লসও হয়, জানো তো। দেখো আমার মতো এরকম হেসে হেসে কেউ মেনে নিবে না সত্যি কথাটা, হলেও মনে থাকে না, দেখো ছোট ছোট জিনিস মনে থাকে না, বুঝেছো। কি বলছো, মানে কি, যখন বলি তখন মনে আসে না। আর আমি যে ঘরে বসে আছি একেবারে ঘর অন্ধকার করে ফ্যান অফ করে বসে আছি, বুঝেছো। তো এয়ারক্রাফট মিউজিয়াম, কিছু মনেই থাকে না। জেট প্লেন, জেট জেট বিমান বললাম, জেট প্লেন কথাটা মুখে আসছে না, তুমি জানো কি বলবে, জেট প্লেনটা মনে আসছে না। তো এটা হয় আর কি, মানুষের জীবনের বিভিন্ন স্টেজ তো, তো এই আর কি। আগে যেমন সুপার এনার্জি ছিল, মানে কত যে বেরিয়েছি আমরা, প্রত্যেক উইকেন্ডে বেড়াতে যেতাম। আর যেহেতু কি বলতো, বেড়াতে যাওয়াটা সুবিধা কেন, স্কুল ছুটি থাকলেও মানুষের টিউশন থাকে, কিন্তু আমার মেয়েকে যেহেতু আমি টিউশন দিইনি, আমি এই ওর টিচার ছিলাম, মানে পড়াতাম আর কি। তো ও বই নিয়ে যেখানে ঘুরতে যেতাম, বই নিয়ে গেলে আমাদের সন্ধেবেলা এমনিই পড়াশোনা হয়েই যেত, তো সেজন্য কোনো অসুবিধাও হয়নি। নইলে স্কুল না থাকলে টিউশন থাকে মানুষের, তাহলে বাচ্চাদের টিউশন থাকলে টিউশনও বারবার কামাই হলে সেটাও তো খারাপ, সেজন্য ঘোরাটাও হয়েছে আর কি।
তো যে কোনো জিনিসের সুবিধা তুমি পেতে গেলে না কোনো একটা অসুবিধা তোমাকে গায়ে মাখতে হবে, এটা কিন্তু ঘটনা। একটা সুবিধা পেতে গেলে আরেকটা অসুবিধা তোমাকে গায়ে মাখতে হবে। তো এটাই আর কি, এটাই জীবনেরই নিয়ম। এখন যেমন রাস্তাঘাট, আমি আমার বিছানায় বসে আছি, আমি দেখতে পাচ্ছি, মানে আমার বিছানার পাশেই যেহেতু জানালা, জানালা দিয়ে দেখতে পাচ্ছি, মানে লোকজনও কমে গেছে রাস্তায়। কেউ কেউ হয়তো বাইরে খালি গায়ে বেরিয়ে আসে, যাদের বাড়ির সামনে আর কি নিচের তলায় হয়তো থাকে, হয়তো গল্প করছে পাশাপাশি বাড়ির লোকজনের সাথে দুই একজন। মানে দেখতে পাচ্ছি যে এত হয়ে গেছে, রাত্রির হয়ে গেছে, যে লোকজন রাস্তাতে কমে গেছে। তার মধ্যে একটা মোটরসাইকেলের আওয়াজ পেলাম, গেল রাস্তা দিয়ে পেরিয়ে। ছোট মেয়ে ঘুমিয়ে গেছে বলে বোঝাই যাচ্ছে না ব্যাপারটা, নইলে এখন এতক্ষণ আমি বসে বসে কথা বলছি আর ও একবারও আসবে না। ও যতই ব্যস্ত থাক, যাই যা জিনিস নিয়ে, তাই হয়ই না বলতে গেলে। ছোটবেলায় যখন আমরা ছোট ছিলাম না, তখন শুনেছিলাম, শোনো তাহলে গল্পটা বলি, যে কলকাতায়, এটা দেখো নিকো পার্কে, আমাদের নিকো পার্কে, তো কলকাতায় পাতাল রেল চলে, ঠিক আছে। এবার কলকাতায় পাতাল রেল চলে, ওটা আমাদের মানে তখন ছোটবেলায় যখন কলকাতা আসিনি আর কি, ধরো প্রাইমারিতে পড়তাম, পাতাল রেল কেমন হয়, মাটির নিচে কেমন করে রেল চলতে পারে। হ্যাঁ, এটাই অনেক একটা বিরাট ব্যাপার, বুঝেছো? সত্যি কথা বলতে কি, যে ভাই মাটির নিচে কেমন করে চলে, প্লেনের তো কথা ছেড়েই দাও, ঠিক আছে, প্লেনে কেমন করে চড়ে সেটা তো আমরা ভাবিনি, প্লেনের ব্যাপারটা। এটা হচ্ছে কি বলতো, যে মাটির নিচে কিভাবে রেল চলে রে ভাই, পাতাল রেল, এটা আমার কিন্তু খুবই ওটা, মানে খুবই উৎসুক ছিলাম আমি, ঠিক আছে। দেখো, যে জেনারেশনে যেমন হয়, আমরা ওরকম হাবাগোবা ছিলাম, আর এদিকে আমার মেয়েরা ধরো জন্মাতে না জন্মাতেই গাড়িতে চাপছে, রেলে চাপছে, প্লেনে চাপছে, ঠিক আছে। যে জেনারেশনে মানুষ যেমন থাকে আর কি, আমাদের ওটা খুব কিউরিওসিটি ছিল, যে মাটির ভেতরে কি করে রেল চলতে পারে, এই আর কি। মানে ফ্লাই প্লেন তোমার মাথার উপর দিয়ে যায়, সেটা যত বড় না মানে আশ্চর্যের বিষয়, কেন কি ওটা ছোটবেলা থেকে আমরা যদি প্লেনে নাও চড়েছি, এমন কেউ নেই গ্রামেগঞ্জেও যে প্লেন পেরোতে দেখেনি, ঠিক আছে। প্লেন তো পেরিয়েই যায়, মানে ওটা যেন ন্যাচারাল নর্মাল হয়ে গেছে যে প্লেন আকাশে ওড়ে, সেটা নিয়ে যত না আমাদের মানে কিউরিওসিটি, তার থেকেও বেশি কিউরিওসিটি কি বলো তো, যে পাতাল রেল কি করে মাটির নিচে চলে, বুঝেছো? সেটা নিয়ে আমাদের একটা খুবই কিউরিওসিটি। দেখো, টানেল একটা আলাদা জিনিস, পাহাড় কেটে যখন টানেল বানানো হয়, সেটা একটা আলাদা জিনিস, সেটা পাহাড়টাকে কাটা হয়, সেটা এমনিই দাঁড়িয়ে থাকবে, এটা আমরা মানে নর্মাল সেন্সেই বুঝতে পারছি, মানে বাচ্চা থেকে বাচ্চাও বুঝতে পারবে, যে পাহাড়টা একটা পাথর, সেটাকে কেটে টানেল বানিয়ে, তাহলে ওটা তো নিজে নিজেই দাঁড়িয়ে থাকবে, ওটা টানেলের ভিতর দিয়ে তো ট্রেনের লাইন করুক আর এরকম সড়ক পথ করুক, যাওয়া যাবে। কিন্তু এই মাটির নিচে, সেখানে পাথর নেই, সেখানে পাতাল রেল চলা, এটা আমার কাছে খুবই মানে ছিল। দেখবে ওগুলো আমরা পড়তাম, প্রাইমারিতেই পড়তাম হয়তো, যে জেনারেল নলেজ বা ভূগোলের বই বা কিছু বই, যে কলকাতায় পাতাল রেল, না না না, রচনাতে পড়তাম, সরি সরি সরি, রচনাতে পড়তাম গো, রচনাতে পড়তাম মনে হয়, রচনা ফচনা থাকতো না, সেই রচনাতে পড়তাম। তখনই কিউরিওসিটি হয়েছিল যে পাতাল রেল মাটির নিচে কিভাবে চলে, তো এই আর কি। তা আমরা একটু হাবাগোবা ছিলাম, কিন্তু ধরো আমার বাচ্চারা তো ধরো জন্ম থেকেই ওগুলোতে চড়ছে, ওদের তো ওগুলো, ওদের ওগুলো নিয়ে মাথা ব্যথাই নেই, মানে এত নর্মাল লাগে ওদের কাছে, এত ন্যাচারাল লাগে, যে এটা মনে হয় এমনিই হয়, এই আর কি। তো সেই আর কি, মানে জেনারেশন গ্যাপ যাকে বলে, এটা এক ধরনের জেনারেশন গ্যাপই আর কি। তো এই আর কি। তো আমার 1 ঘন্টার এই ভিডিও, বুঝেছো, এই 1 ঘন্টার ভিডিও ভয়েস ওভার দেওয়ার কোনো স্ক্রিপ্ট কিন্তু আমার হাতে তো নেই,
তো তোমাদেরকে গল্প শোনাচ্ছি আর কি, যেটা মাথায় আসছে। ভালো থেকো সবাই।